বেঁধে দেওয়ার সময় কয়েক দফায় শেষ হলেও ট্যানারি ভবন নির্মাণে গতি নেই সাভারের চামড়া শিল্পনগরীতে। সহজ শর্তে ঋণ না দিলে স্থানান্তর অসম্ভব বলছে মালিকপক্ষ। ভারতীয় গরু আসা বন্ধ থাকায় পশুশূন্য বেনাপোল সীমান্তের পুটখালি হাট। স্থানীয় বাজারে দাম বাড়ছে অস্বাভাবিক হারে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। পেনশনের টাকা পেতে দিনের পর দিন ধর্ণা দিয়েও পাওনা বুঝে পাচ্ছেন না শিক্ষকরা। বড় রকমের থোক বরাদ্দ ছাড়া সমাধান সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ। এবং ঝাঁজ কমছে না কাঁচামরিচের, সবজি ও মাছের বাজারেও আগুন। ক্রেতাদের নাভিশ্বাস, বর্ষায় সরবরাহ ঘাটতির অজুহাত বিক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি এজি মাহমুদ। বেঁধে দেওয়ার সময় কয়েক দফায় শেষ হলেও ট্যানারি কারখানা ভবন নির্মাণে গতি আসেনি সাভারের চামড়া শিল্পনগরীতে। প্রকল্প এলাকায় এখনো খালি পড়ে রয়েছে অনেক প্লট। মাত্র কয়েকটি ট্যানারি প্রাথমিকভাবে শেষ করেছে একতলা ভবন নির্মাণ। যদিও মালিকপক্ষ বলছে দ্রুত সিএটিপি প্রস্তুত বা সহজ শর্তে ঋণ না দেয়া হলে হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর অসম্ভব। জুবায়ের ফয়সালের প্রতিবেদন। হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে নিতে সরকারের দেয়া বর্তমান সময়সীমা শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন। ২ মাস পার হয়ে গেলেও তেমন কোনো অগ্রগতি হয়নি সাভারের শিল্পনগরীতে। কয়েকটি ট্যানারির নামমাত্র কাজ শুরু করলেও তা সীমাবদ্ধ শুধুমাত্র সীমানা দেয়াল তৈরির মধ্যে। প্রকল্প ঘুরে দেখা যায় ১৫৫টি ট্যানারির মধ্যে মূল কারখানা ভবন তৈরি হয়েছে মাত্র ৩৫টির। কমপক্ষে ২ তলা ভবন নির্মাণ করতে পেরেছে মাত্র ৯টি ট্যানারি। তবে কি শুধুই প্লটের মালিকানা রক্ষার উদ্দেশ্যে কাজে হাত দিয়েছেন ট্যানারি মালিকরা? এমন প্রশ্নে কিছুটা কৌশলী উত্তর তাদের। নিজেদের সীমাবদ্ধতাকে অস্বীকার না করলেও প্রকল্পটি চালু না হওয়ায় সরকারেরও দায় রয়েছে বলে মনে করছেন তারা। যদিও কাজের অগ্রগতি আশা অনুরূপ হয় নাই, তবে সরকার তারও পিছনে চলে গেছে। সরকারের যেটা ওই সিটিবি যেটা মেইন জিনিস আমাদের অর্ধেকও হয়নি। সেটা ৩ ফিট থেকে ৪ ফিট নিচে গেলে পানি এসে যায়, যার কারণে আমাদের কাজের একটু দীর্ঘদিন। গভর্নমেন্টের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না এই ক্ষেত্রে অ্যাটলিস্ট, কারণ এটা আমরা না লোন নিতে পারছি এটার এগেনস্টে, না এটার মাধ্যমে মানে কোনো কিছু সরকারিভাবে কোনো সহযোগিতা করা হচ্ছে। তবে ট্যানারি স্থানান্তর না হয় মালিকপক্ষেরও কিছুটা গাফিলতি ছিল বলে জানিয়েছেন সরকারের নদী দূষণ ও দখল রোধ কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। মালিকপক্ষের একটু অস্বীকৃতিও কিছুটা ছিল, একটু বলতে গেলে মৌন অস্বীকৃতি। তবে তারা পরবর্তীতে বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। হাজারীবাগে আমরা গিয়ে একটা নির্দিষ্ট টাইম আমরা করে দেব, যে এর টাইমের পরে আর কেউ এখানে থাকতে পারবে। ২০০৩ সালে অনুমোদনের পর নানা জটিলতায় দফায় দফায় মেয়াদ বেড়েছে প্রকল্পটির, সমান্তরালে বেড়েছে নির্মাণ ব্যয়ও। এই অবস্থায় শিগগিরই শিল্পনগরী চালু না হলে আন্তর্জাতিক বাজারে দেশের চামড়া শিল্পের গ্রহণযোগ্যতা হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। হাজারীবাগ থেকে হরিণধরা যাচ্ছে যাবে করেই পার হয়েছে ১ যুগেরও বেশি সময়, কিন্তু এখনো আলোর মুখ দেখেনি চামড়া শিল্পনগরী প্রকল্পটি। একদিকে সরকার যেমন পারেনি ঠিক সময়ে সিইটিপি তৈরি করে দিতে, অন্যদিকে মালিকপক্ষ নিয়েছে ধীরে চলনীতি। তাই আপাত দৃষ্টিতে ট্যানারির দূষণ থেকে খুব সহজেই মুক্তি মিলছে না রাজধানীর কয়েক লাখ মানুষের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, হেমায়তপুর, ঢাকা। সীমান্ত পথে গত ৬ মাস ধরে আসা বন্ধ রয়েছে ভারতীয় গরু, যে কারণে খা খা করছে বেনাপোল সীমান্তের অন্যতম বড় পুটখালি গরুর হাট। অবস্থার কোনো উন্নতির লক্ষণ না থাকায় স্থানীয় বাজারগুলোতেও অস্বাভাবিকভাবে বেড়ে গেছে পশুর দাম। আর জেলার ব্যবসায়ী নেতারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যশোর প্রতিনিধি জুয়েল মৃধার তথ্য, শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৬ মাস আগেও ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন ২ থেকে ৩ হাজার গরু আসত। এতে সীমান্ত সংলগ্ন করিডোরগুলো থাকতো জমজমাট। কিন্তু বছরের শুরুতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গরু পারাপারে কঠোর হবার নির্দেশ দেয় ১লা মার্চ থেকে ভারতীয় গরু আসা একেবারে বন্ধ হয়ে গেছে। এর ফলে ব্যবসার সঙ্গে জড়িতরা একরকম কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের গ্রামের প্রায় ৪ থেকে ৫ হাজার লোক গরু ব্যবসায়ী, যারা পরিবারকে অনেক দুরবস্থায় দেখা যাচ্ছে। যখন গরু আসতো ১-২ হাজার প্রতিদিন, ৩ হাজার, তখন আমরা কাজকর্ম করতাম, সুবিধাভাবে চলতো আমাদের। এখন গরু আসে না, আমরা বেকার। সামনে কোরবানি,
এ অবস্থায়ও গরু আমদানি না বাড়ায় লাগামহীনভাবে বাড়ছে গরুর দাম। ব্যবসায়ীরা বলছেন এ অবস্থা চলতে থাকলে এবারে গরুর দাম গতবারের দ্বিগুণ হয়ে যাবে। কোনো গরুই নেই, দিন ওই 2-5টা আসছে হয়তো বা দুর্ভাগ্যক্রমে, আর তার দাম তো কেনা অসম্ভব। আমাদের ব্যবসায়ী আমাদের লাভ লস, এখন দাম দিয়ে কিনছি, দাম দিয়ে বেচছি, তারপরেও ব্যবসা ভালো নেই। বর্ডার থেকে যদি অতিরিক্ত গরু আসতো আগের মতো, তাহলে দাম কম থাকতো, মানুষ কিনতে পারতো। এদিকে গরুর দাম বাড়তে থাকায় কোরবানি দেয়া নিয়ে শঙ্কার মধ্যে আছেন সাধারণ মানুষ। গতবার যে গরুর দাম ছিল 30,000 টাকা, এখন সেই গরুর দাম হয়েছে 60,000 টাকা। এত চড়া দামে বাজারে গরু কিনে কিভাবে আমরা এই মধ্যবিত্ত লোকে আমরা কোরবানি করব? এই অবস্থায় সংকট উত্তরণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমাদের সরকার যদি ভারতীয় সরকারের সাথে অবিলম্বে কথা বলে ভারত থেকে কিছু গরু আমদানি করতে পারে, তাহলে আমাদের এই সংকট কেটে যাবে। জেলার পুটখালী ও অগ্রভুলটে করিডোর দিয়ে ভারত থেকে গরু আমদানি হয়। সময় সংবাদ, যশোর। এ সময়ের বাণিজ্যে আরও থাকছে। যুক্তরাজ্যে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ওপর নতুন ইমিগ্রেশন আইনে নেমে আসতে যাচ্ছে খড়গ। অতিরিক্ত সময় কাজ করলেই থাকবে কারাদণ্ডাদেশ। মাত্র কয়েকদিনের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে কেজিতে প্রায় 100 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। একই সঙ্গে অন্যান্য সবজির দরও বেড়েছে আগের তুলনায়। কারণ হিসেবে কয়েকদিনের টানা বৃষ্টিকেই দায়ী করছেন বিক্রেতারা। পাশাপাশি বেড়েছে সব ধরনের মাছের দামও। তবে অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। হরেক রকম তরকারি তার হরেক রকম নাম। হঠাৎ করে হাট বাজারে বাড়লো তাদের দাম। একটুখানি দাম বাড়াতে গর্ব করে আলু। করলা বলে আমার দামে যাই শুকায়ে তালু। বেগুন বলে আগুন লাগে আমার চড়া দামে। লাল টমেটোর দামটা শুনে সব ক্রেতাই ঘামে। পেঁয়াজ বলে আমার মতো দাম বাড়েনি কারো। গিন্নিরা কয় রান্নাঘরে বাসছে 12.5। ছন্দে ছন্দে এভাবেই কাঁচা বাজারের চিত্র তুলে ধরছিলেন একজন ক্রেতা। কেননা 70 টাকার নিচে কোনো সবজি মিলছে না রাজধানীর কাঁচা বাজারে। গেল কয়েকদিনের টানা বর্ষণে বাজারেই আগুন বলে জানিয়েছেন বিক্রেতারা। ভেন্ডি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকা, করলা বিক্রি হচ্ছে 60 টাকা, উস্তা হলো 80 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300-350 টাকা কেজি। যে মাল আসে তার চেয়ে বেশি কিনা দাঁড়ি, তার এই জন্য আর কি মালের দাম বেশি। 60-70 টাকার নিচে কোনো কাঁচা বাজার নাই। মাছ বাজারে একুরিয়ামের মধ্যে সাঁতার কাটছে রুই কাতল। এর মধ্য থেকে জীবন্ত মাছ কিনে নিচ্ছেন ক্রেতারা। ফরমালিন মুক্ত আর কোনো প্রকার কেমিক্যাল না থাকার শতভাগ নিশ্চয়তা থাকায় ক্রেতারা একটু বেশি দাম হলেও আগ্রহ নিয়ে কিনছেন এসব তাজা মাছ। মানুষের একটু সুবিধা কি এখানে যেটা পাইতেছে, কালার সুন্দর, তার জন্য মানুষ নিতে পারতেছে। এটা দেখে ভালো লাগে, দাম বেশি হলেও এটা কেনার প্রতি আগ্রহ বেশি জাগে। তবে এ সপ্তাহে প্রায় সব ধরনের মাছই কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বিক্রেতারা তো বলছে যে যা আমরা কিনি সেই হিসাবে বিক্রি করি, যখন কম পাই তখন কম, যখন বেশি পাই তখন বেশি। 10-20-30 বেশি, কারণ বৃষ্টির জন্য, বন্যা তো, পানির জন্য মাছ অনেক সমস্যা। একটা মাছ কিনলাম, এটা গত শুক্রবার 300 টাকার মধ্যে কিনি, 350 টাকার মধ্যে কিনছি, আজকে 400 টাকা কিনলাম। এদিকে খাসির মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 600 টাকা, গরু 380 আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 155 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার আলো ছড়িয়ে জীবনের বড় একটা সময় পার করেছেন যেসব শিক্ষক, অবসর সময়ে এখন তাদের বেশিরভাগেরই দিন কাটছে নিদারুণ কষ্টে। সারা জীবনের একমাত্র আর্থিক অবলম্বন পেনশনের টাকা পেতে দিনের পর দিন ধর্ণা দিতে হয় ব্যানবেইজ ভবনে। নানা জটিলতা কাটিয়ে সৌভাগ্যবান দু একজন শেষমেশ টাকা পেলেও অনেকের কপালে জীবদ্দশায় জোটে না অবসর ভাতা। আর শিক্ষা সচিব জানালেন, পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণেই এই সংকট। তবে শিগগিরই এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিলেন তিনি। পেনশন নিয়ে সাদিয়া আফরিনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ। বছরখানেক আগে একমাত্র ছেলে আর কিছুদিন আগে স্বামী হারানো হাসিনা আক্তারের এখন প্রতিদিন কাটে এই স্মৃতিগুলো নিয়ে। স্বামী কাঞ্চন হোসেন ছিলেন রাজধানীর বেসরকারি একটি স্কুলের সিনিয়র শিক্ষক। সীমিত আয়ে কোনো রকমে সংসার চালানো মানুষটা মৃত্যুকালে রেখে যেতে পারেননি কিছুই, কেবল ওই পেনশনের টাকা ছাড়া। কিন্তু মৃত স্বামীর সেই প্রাপ্যটুকু পেতেই বিড়ম্বনার যেন শেষ নেই হাসিনা আক্তারের। মন্ত্রীদের কাছে গেছি, সবার কাছে গেছি, কিন্তু টাকা এখনো পাইনি। 2 মেয়ে নিয়ে আসি, বেঁচে আছি।
একই হাল অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষক পরিবারের। অবসরে যাওয়ার পর এই ভাতার জন্য দিন গুনে গুনে নানা রোগে শোকে ভুগে পৃথিবী ছেড়ে চলে গেছেন অনেকে। আর যারা বেঁচে আছেন তাদের অবস্থা আরো করুণ। নেই কোনো সুসংবাদ, তারপরও ভেজা চোখে এই অস্থির পায়চারি। কুশল জানতে চাইলে একটু ক্ষোভ নিয়েই জানালেন নিজেদের দুরবস্থার কথা। তারা আমাকে বলে এখন হবে না, আরো কিছুদিন সময় লাগবে। কি সময় লাগবে, কতদিন লাগবে, এটা আমাকে কিছু বলে না। যারা জাতির মেরুদণ্ড, তাদের মেরুদণ্ড এখন বাঁকা হয়ে যাচ্ছে, তারা চলার কোনো সুবিধা আর পাবে না। বাবার ক্যান্সারের টাকার জোগাড় করা বা ফ্যামিলিতে এখন ইনকামিং সোর্স নেই, আসলে ওনারা বিভিন্ন রকম অজুহাত দেখায়। এদিকে এই অবস্থার কথা স্বীকার করে বড় রকমের থোক বরাদ্দ ছাড়া এর সমাধান সম্ভব নয় বলে জানান কর্তৃপক্ষ। জমা দেওয়ার দিন থেকে আপনার প্রাপ্তির সময় পর্যন্ত মিনিমাম 4 বছর সময় লাগবে। সুতরাং এর মধ্যে আপনাদের খোঁজখবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। কোনো বড় ধরনের কোনো থোক বরাদ্দ ছাড়া এই সমস্যার সমাধান করা কোনো অবস্থাতেই সম্ভব না। আমাদের যে টাকা আছে এর যদি আরো 1.5 গুণ বেশি টাকা থাকতো, আরো এর সাথে ইন এডিশন, তাহলে আমরা সঠিক সময় দিতে পারতাম। বোর্ডের তথ্য অনুযায়ী প্রতি মাসে আবেদন জমা পড়ে প্রায় 1000 শিক্ষকের। শিক্ষকদের বেতন থেকে আসে প্রায় 17 কোটি টাকা, বাড়তি প্রয়োজন পড়ে 56 কোটি টাকা, আর প্রতি মাসেই ঘাটতি রয়ে যায় 39 কোটি টাকার। বোর্ড সংশ্লিষ্টরা এই সমস্যার কথা মন্ত্রণালয়কে বারবার জানিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলেও জানালেন। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। নানা জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় রাজুক ফ্লাইওভার। 13.23 কিলোমিটার দীর্ঘ রাজুকের এই ফ্লাইওভারটি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ পিপিপির মাধ্যমে বাস্তবায়নের কথা রয়েছে। যদিও প্রকল্পটি বাস্তবসম্মত নয় দাবি করে বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। তবে সব জটিলতা কাটিয়ে শিগগিরই এর দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। যানজটে নাকাল নগরবাসীকে খানিকটা স্বস্তি দিতেই 2010 সালে একটি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে প্রকল্পটি। রাজধানীর শান্তিনগর থেকে রাজুকের ঝিলমিল প্রকল্প পর্যন্ত নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্লাইওভার। বর্ধিত অংশ একদিকে যুক্ত থাকবে এলজিডি ফ্লাইওভার, অপরদিকে ঢাকা মাওয়া মহাসড়ক। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 2500 কোটি টাকা। মোট দৈর্ঘ্য 13.32 কিলোমিটার। 5টি আপ র্যাম্প ও 5টি ডাউন র্যাম্পের মাধ্যমে থাকবে ওঠানামার ব্যবস্থা। রয়েছে 3টি টোল প্লাজা। তবে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হবে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর উপরে ঝুলন্ত ব্রিজ। কর্ণফুলী গার্ডেন সিটি, ওখানে ওর একটু সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর মোড়, তারপরে পল্টন, 0 পয়েন্ট, তারপরে নয়াবাজার মোড় হয়ে একদিকে আমাদের রায়সাহেব বাজার পর্যন্ত যাবে, আর একদিকে হলো বুড়িগঙ্গা ব্রিজ হয়ে কদমতলী মোড়, তারপরে ঝিলমিল পয়েন্ট হয়ে একদম আপনার ঢাকা মাওয়া রোড পর্যন্ত চলে যাবে। প্রকল্পটি এসটিপির বাইরে হওয়ায় তা বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাছাড়া আরো কয়েকটি প্রকল্প এর জন্য প্রতিবন্ধকতা হতে পারে বলেও মনে করেন তারা। সে এমআরটি আর বিআরটি লাইন দুটাই এই শান্তিনগর রাজুকের ফ্লাইওভারের সাথে আপনার কনফ্লিক্ট হচ্ছে। অথরিটি যেগুলো আছে কারোর সাথে এদের সমন্বয় নেই বা যোগাযোগ তেমন নাই। তো সে অবস্থার মধ্যে আপনি কেমনে করে আশা করেন যে এটা সুন্দরভাবে মসৃণভাবে হবে। তবে সব জটিলতা কাটিয়ে ডিসেম্বর নাগাদ দৃশ্যত কাজ শুরু হবে বলে জানান রাজুক চেয়ারম্যান। এই কনফ্লিক্টগুলি আমরা এখন লাস্ট স্টেজে আছি। রাজুকের কনসালটেন্ট এবং আমরা যে পিপিপি সেলকে যে দিয়েছি, পিপিপি সেলের কনসালটেন্ট, তারা মিলে আমরা একটা সমন্বিত সলিউশন বের করব। এটা সিদ্ধান্ত হয়ে গেলে আমরা আশা করি যে 2 মাসের মধ্যে টেন্ডারে যেতে পারবো। কাজ শুরুর 2 বছরের মাঝে পুরো প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি। পিপিপির মাধ্যমে বাস্তবায়ন করলেও এ ধরনের একটি প্রকল্প হাতে নেওয়া রাজুকের জন্য নিঃসন্দেহে একটি দূরদর্শী সিদ্ধান্ত, যা সঠিকভাবে বাস্তবায়ন করলে একদিকে রাজধানী ঢাকার যানজট নিরসনে কাজ করবে, অন্যদিকে এর মাধ্যমে প্রত্যক্ষ সুবিধা ভোগ করবে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 4 দিনব্যাপী টেক্সটেক মেলা। এই প্রদর্শনীর প্রায় 1000 স্টলে পাওয়া যাচ্ছে তৈরি পোশাক শিল্পে দরকারি রং, সুতো, ফেব্রিক সহ ছোট বড় মেশিন ও মেশিনারিজ। অংশগ্রহণকারীরা যেমন তাদের পণ্যের বিক্রি নিয়ে আশাবাদী, তেমনি আশাবাদী ক্রেতারাও। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ।
পোশাক শিল্পে দরকারি সবকিছুরই সম্মেলন ঘটেছে এই টেক্সটেক মেলায়, যেখানে বাংলাদেশ, চীন, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 15টি দেশের 600 প্রতিষ্ঠান অংশ নিয়েছে তাদের পণ্য, প্রযুক্তি আর তথ্য নিয়ে। পোশাক শিল্পে প্রতিযোগী দেশগুলোর সম্মিলিত এই আয়োজন ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা। আমি ফেব্রিক্স নিয়ে এসেছি। দামের ব্যাপারে সাশ্রয়ী বলবো না, ভালো কোয়ালিটির দাম বেশি, তবে মাঝারি মান আর দামের পণ্য রয়েছে। বাংলাদেশের এই কমিউনিকেশনটা একদম ডিরেক্ট হচ্ছে গার্মেন্টসের সাথে। অনেকেই জানে না কোথায় কি পাওয়া যায়, যেমন তারা এই মেলায় আসছে, মেলায় এসে বিভিন্ন নতুন নতুন জিনিস দেখছে। বাংলাদেশ পোশাক শিল্পে এগিয়ে যাচ্ছে। এখানে এই শিল্পে দরকারি কেমিক্যালসের বড় বাজার রয়েছে, আর তা ধরার জন্যই আমরা এই মেলায় এসেছি। আর বিশ্বে দ্রুত এগিয়ে চলা পোশাক খাতের উদ্যোক্তারাও আসছেন নিজেদের প্রতিষ্ঠানে দরকারি পণ্যের খোঁজে। দেখে শুনে যাচাই বাছাই করার সুযোগও নিচ্ছেন তারা। আমি জানি এখানে পোশাক শিল্পের সবকিছু পাওয়া যাবে, তাই আমার প্রতিষ্ঠানে দরকারি মেশিনারিজের খোঁজে এসেছি। এক জায়গায় অনেক কিছু, তাই দেখে নিতে পারবো। চায়না থেকে আসছে, থাইল্যান্ড থেকে আসছে, ইন্দোনেশিয়া থেকে আসছে, বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। আমরা এখন ঘুরে দেখছি যে কি অবস্থা, তারপর পরবর্তীতে আমরা বিভিন্ন সাপ্লায়ারদের সাথে কন্ট্যাক্ট করব যে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। আর শুরু থেকেই দর্শনার্থীর চাহিদা বিবেচনায় বাংলাদেশে 16তম বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক মেলা অন্যান্য বারের চেয়ে সফল হবে বলে আশাবাদী আয়োজকরা। মেইন হলো টেক্সটাইল বাংলাদেশ, বাট কেমিক্যাল সার্ভিসেস, কেমিক্যালসও আছে, ফ্যাব্রিক্সও আছে। সো এই তিনটা জিনিস একসাথে কিন্তু একই রুফের আন্ডারে। হিউজ রেসপন্স, যেরকম এক্সিবিটররা কালকে খুবই খুশি ছিল, ভিজিটাররাও খুবই খুশি। 4 দিনের এই মেলা চলবে শনিবার পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 4 দিনব্যাপী টেক্সটেক মেলার। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মেলার বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা যাব। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমি আছি, এখানে কিন্তু সকাল থেকে এই মেলাটি শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে শুক্রবার হওয়ার সুবাদে কিন্তু সকাল থেকেই এখানে দর্শনার্থীর বেশ ভিড়ও দেখা যাচ্ছে। তো দর্শক, আমার পিছনে দেখতে পাবেন যে তৈরি পোশাক শিল্পের আসলে প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি বা প্রয়োজনীয় জিনিসপত্র, সেগুলোর কিন্তু এখানে প্রদর্শনী চলছে এবং এই প্রদর্শনী থেকেই কিন্তু আসলে এই যে এই সমস্ত পণ্যের বা এই সমস্ত যন্ত্রপাতির আসলে বিক্রয় এবং এখান থেকে কিন্তু দর্শনার্থীরা এখান থেকে কিন্তু জিনিসপত্র কিনতেও পাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন এখানে অংশগ্রহণকারীদের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি যে এই গত 2 দিনে এবং আজকে 3য় দিনের মতো এই মেলা চলছে। গত 3 দিনে কিন্তু দর্শনার্থীরা যারা এখানে এসেছেন তারা কিন্তু বিভিন্ন সময় আসলে এখানে বিভিন্ন তাদের প্রয়োজনীয় যে সমস্ত যন্ত্রপাতি বা প্রয়োজনীয় ফ্যাব্রিক্স এখানে তৈরি পোশাক শিল্পের, সেগুলো কিন্তু তারা এখানে অর্ডার করেছেন এবং পরবর্তীতে হয়তো তারা এগুলো সংগ্রহ করবেন। তো এই মুহূর্তে আসলে এই মেলার যে আয়োজক কর্তৃপক্ষ, তাদের একজন আমার সঙ্গে আছেন, তাদের সাথে একটু কথা বলবো। তো আজকে তো আসলে মেলার 3য় দিন চলছে, আর একদিন আছে এই মেলা। তো 3য় দিন 3 দিনে আসলে আপনারা কেমন সাড়া পেলেন? 3 দিনে আমরা তো হিউজ রেসপন্স পেয়েছি। যেরকম মনে করেন কালকে ছিল, তার আগের দিনও ছিল হিউজ রেসপন্স। আজকে শুক্রবার উই আর হোপিং ফর দ্য বেস্ট, কারণ টেক্সটেক সিরিজ অফ এক্সিবিশন এটা শুধু বাংলাদেশে হয় না, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, ব্রাজিলেও করি। আর এখানে দেখবেন অল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স তাদের বায়ার্সরা নিয়ে আসছে। এটা হচ্ছে B2B পারফেক্ট মার্কেট প্লেস। ইয়েস্টারডে আমরা যেরকম পেয়েছি প্রায় 3000 ভিজিটার্স, অ্যান্ড হোপিং টু দে উইল ক্রস 5000। ইটস রিয়েলি গুড। আমাদের তো একটা লক্ষ্যমাত্রা আছে যে 2021 সালের মধ্যে আমরা $50 বিলিয়ন রপ্তানি করতে চাই শুধুমাত্র তৈরি পোশাক থেকে। তা আপনার কি মনে হয় যে এই জাতীয় যে আয়োজনগুলো, একজন আয়োজক হিসেবে আপনার কি মনে হয় যে এই আয়োজনগুলো আসলে সেই লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিতে বা অর্জন করতে ভূমিকা রাখবে? দ্যাটস হোয়াট আমি আগে বলেছিলাম যে ইটস এ পারফেক্ট প্ল্যাটফর্ম, যেখানে মনে করেন সব বায়ার্স সেলার্স একসাথে মিট করছে, অ্যান্ড হোপফুলি ইটস গেটিং বিগার অ্যান্ড বিগার। এক্সিবিশন যদি আমরা করি, এখানে অ্যাডভার্টাইজমেন্ট তো সবাই করে, কিন্তু একটা এক্সিবিশনে এক ইয়ার আন্ডার ওয়ান রুফ তারা কেমিক্যালস পাচ্ছে, ফ্যাব্রিক্স পাচ্ছে, অ্যান্ড অল দ্য মেশিনারিজ পাচ্ছে। আন্ডার ওয়ান রুফ দে আর গেটিং এভরিথিং। সো উই আর অ্যাচিভিং দ্য সেম। সারা বিশ্বে আসলে তৈরি পোশাক শিল্পে যে সমস্ত দেশ আসলে নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখে, সেই সমস্ত দেশের কিন্তু অংশগ্রহণকারী বা সেই সমস্ত দেশ কিন্তু এখানে অংশ নিয়েছে এবং সারা পৃথিবীরই মোটামুটি
সারা পৃথিবীরই মোটামুটি শীর্ষস্থানীয় যেসব যন্ত্রপাতি তৈরিকারক দেশ আছে সেই সব দেশও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা একটি যন্ত্র দেখতে পাচ্ছি এখানে আসলে তৈরি পোশাক শিল্পী কিন্তু এগুলো কাজে লাগে। তো এই মুহূর্তে আসলে আমাদের সাথে আমরা কথা বলবো আরো একজনের সঙ্গে, SY ইন্টারন্যাশনাল, মূলত আসলে গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতি তারা রপ্তানি করেন এবং আমদানি করেন এবং বাংলাদেশে তারা দিয়ে থাকেন। তো আপনাদের সাথে একটু কথা বলতে চাই, আপনারা কি ধরনের যন্ত্রপাতি এখানে নিয়ে এসেছেন? আমরা এখানে আসলে সোয়েটারের যে অত্যাধুনিক কম্পিউটারাইজ ফ্ল্যাট নিটিং মেশিন, যেটা আমরা চায়না থেকে এটা আমদানি করে থাকি এবং এখানে বাংলাদেশের বিভিন্ন সোয়েটার ফ্যাক্টরিতে আমরা দিচ্ছি আর কি। তো এই যে আজকে তো তৃতীয় দিনের মতো আসলে এই মেলাটি চলছে, 3 দিনে আসলে কি পরিমাণ দর্শনার্থী আপনাদেরকে ভিজিট করলো? গত 2 দিনে আমাদের এখানে প্রায় 200 ভিজিটর আমাদের এখানে ভিজিট করেছেন এবং অ্যাকচুয়াল বায়ার অনেকগুলো এসেছেন এবং রেসপন্স করেছেন এবং আমাদের অলরেডি 200 মেশিন অলরেডি বিক্রির নিশ্চয়তা পাওয়া গেছে। মেলার পরে আমরা এটা আসলে প্রযুক্তি তো প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তো এই আপনারা যে মেশিনগুলো এনেছেন আসলে সেগুলো আসলে যারা এই শিল্পের সাথে জড়িত আছেন তাদেরকে কতটুকু এগিয়ে রাখবে বা কতটুকু সুযোগ সুবিধা দিবে যদি সেটা একটু বলুন। অবভিয়াসলি এটা সোয়েটার জগতে একটা অবিস্মরণীয় একটা সৃষ্টি, যেটা অনেক আপনাকে মানি সেভিংস করবে এবং আপনার টাইমিং এবং প্রোডাক্টিভিটি সব কিছু অনেক এগিয়ে যাবে এবং লেবার কস্ট এভরিথিং, এবং এটা একটা সোয়েটারের জন্য একটা বিশেষ প্রযুক্তি আমি মনে করি। আপনি যে প্রযুক্তিটির কথা মূলত বলছেন এটি আসলে কোন দেশের প্রযুক্তি বা কোন দেশের উদ্ভাবনী? আমার এই মেশিনটা হচ্ছে একটা চায়না বেসড মেশিন, কিন্তু আমার পেয়ার পার্টস এবং বিভিন্ন জিনিসগুলো হচ্ছে তাইওয়ান বেস আর কি, তাইওয়ান থেকে এই করা আর কি। তো এই মেশিনগুলো যে আপনারা বিক্রি করেন এরপরে বিক্রয়োত্তর সেবা বা আরো অনেক সময় দেখা যায় যে ক্ষুদ্র যন্ত্রাংশেরও প্রয়োজন হয়, সেই সেবাগুলো কি আপনারা দিয়ে থাকেন? অবশ্যই আমাদের এখানে এটা আমরা 3 ইয়ার্স ফুল গ্যারান্টি দিচ্ছি, ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, শুধু ব্রাশ এবং নিডল ছাড়া, এটা ছাড়া আমরা ফুল গ্যারান্টি দিচ্ছি এবং আমাদের প্রোগ্রামার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান আমাদের 6 মাস 1 বছর পুরো সাপোর্ট দিয়ে থাকে। এই মেশিনটা আসলে প্রোডাক্টিভিটিটা কিরকম সেটা যদি একটু বলেন। আপনার একটা মেশিন যেমন একটা ম্যানুয়াল মেশিন দিনে হয়তো আপনার দেখা যাচ্ছে 10 পিস প্রোডাক্ট করতে পারবে, কিন্তু আমাদের এই মেশিন 30 থেকে 40 পিস প্রোডাকশন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমরা এখানেই একজন অংশগ্রহণকারীর সঙ্গে। তো এই মেলা কিন্তু আসলে চলছে 4 দিনের এই মেলা। আজকে শুক্রবার সরকারি ছুটি আছে, এই সরকারি ছুটির দিনে কিন্তু এই মেলা দিন যাওয়ার সাথে সাথে কিন্তু এই মেলা আরো জমে উঠবে বলে মনে করছেন এখানে যারা আয়োজক এবং যারা অংশ নিয়েছেন তারা। তো এই ছিল আসলে আমার কাছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে টেক্সটেক ফেয়ারের সর্বশেষ তথ্য। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 4 দিনব্যাপী টেক্সটেক মেলা। আজকে মেলার তৃতীয় দিন, আর তৃতীয় দিনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। ইপিজেডগুলোতে শ্রমিক ইউনিয়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তবে শ্রমিকদের কল্যাণে ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন করা যাবে। বৃহস্পতিবার সচিবালয়ে অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেয়া 16টি শর্ত বাংলাদেশ পূরণ করেছে বলে আবারও জানান বাণিজ্যমন্ত্রী। মার্কিন বাণিজ্য সংস্থার প্রতিনিধিও বাংলাদেশের 3 সচিবের যুক্তরাষ্ট্র সফর শেষে জিএসপির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। মালিক, শ্রমিক এবং সরকার যৌথভাবে আমরা এই ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হয়েছে এবং এটা ট্রেড ইউনিয়নের মতোই, কিন্তু ট্রেড ইউনিয়ন যেরকম অন্যান্য কারখানা যেটা কোনো দিন ইপিজেড আমরা করবো না। আমাদের দেশের কিছু বহিরাগত নেতা যারা কারখানায় কাজ করে না, এই ট্রেড ইউনিয়ন এটা তাদের ব্যবসা, তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কখনো কখনো কথা বলে। কোনো শ্রমিকের কোনো কমপ্লেন নাই, যার কারণে ইউএসটিএর এসে সরাসরি কারখানা পরিদর্শন করবে এবং তারা শ্রমিকদের সাথে সরাসরি কথা বলবে। 16 শর্ত যেটা আমরা পূরণ করেছি, এর থেকে পূরণ করার আমাদের আর কিছুই নাই। আমরা আশা করি তার ভিত্তিতেই তারা তাদের চিন্তা চেতনা তারা পুনরায় বিবেচনা করবে। 528টি কারখানা পরিদর্শন শেষে 6টি গার্মেন্টস কারখানা পূর্ণাঙ্গভাবে কমপ্লায়েন্স মেনে চলে বলে প্রতিবেদন প্রকাশ করেছে উত্তর আমেরিকা ভিত্তিক গার্মেন্টস পণ্য ক্রেতাদের সংগঠন অ্যালায়েন্স। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির 2য় বার্ষিকী প্রতিবেদনে
এ তথ্য তুলে ধরা হয়। গেল 2 বছরে সংগঠনটি প্রথম দফায় 32%, দ্বিতীয় দফায় 87% পোশাক কারখানার কর্মপরিবেশ সংস্কার করেছে বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। এ সময়ের মধ্যে 414টি কারখানায় হেল্পলাইন স্থাপনা সহ প্রায় 12 লাখ শ্রমিককে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলেও জানানো হয়। তবে ছোট ছোট কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে আরও অর্থের প্রয়োজন রয়েছে বলে জানানো হয় অ্যালায়েন্সের পক্ষ থেকে। প্রাথমিক পরিদর্শনে যে নন কনফর্মিটিগুলো রেজ হয়েছিল, সেই নন কনফর্মিটির আলোকে যে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা সংস্কার পরিকল্পনা প্রণীত হয়েছিল যৌথভাবে কারখানার মালিক, ব্র্যান্ড এবং অ্যালায়েন্সের সাথে, সেই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের আলোকে 6টা ফ্যাক্টরি অত্যন্ত প্রশংসার সাথে কার্যক্রম সম্পন্ন করেছেন এবং তারা, আপনারা শুনেছেন, জিম্মোরেটের কাছে 100% কমপ্লায়েন্ট করেছে। নিরাপত্তার কার্যক্রম ইজ এ নেভার এন্ডিং প্রসেস, এটা চলতে থাকবে, ইট উইল কন্টিনিউ। নতুন নতুন নন কনফর্মিটি দেখা গেলে সেগুলো সংশোধন করতে হবে। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিদ্যমান সব সমস্যার সমাধান করতে সরকারের নেওয়া উদ্যোগগুলো দৃশ্যমান হতে 3 বছর সময় লাগবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার রাজধানীর কারণ বাজারে ডেইলি স্টার ভবনে অর্থনীতি বিষয়ক দৈনিক পত্রিকা বণিক বার্তা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। বিশ্বমানের বন্দর মানি একটি বিশ্বমানের নগরী শীর্ষক বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল জাতীয় উন্নয়নের ধারা আরও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরকে কতটুকু অগ্রাধিকার দেওয়া উচিত। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় বৈঠকে অংশ নেয় আলোচকরা চট্টগ্রাম মহানগরীর নানা সমস্যা তুলে ধরেন। এ সময় শুধু চট্টগ্রামের উন্নয়নে বিগত 5 বছরে বর্তমান সরকার 28টি প্রকল্প হাতে নিয়েছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, তার সরকার আঞ্চলিকতায় বিশ্বাস করে না, বরং সুষম উন্নয়নকেই অগ্রাধিকার দেয়। যে কাজগুলো চট্টগ্রামের জন্য হচ্ছে, তো কোনোভাবেই বলা যাবে না যে চট্টগ্রাম থেকে কোনোভাবে আমরা চট্টগ্রামকে ছোট করে বা কোনোভাবে তাদের বেনিফিট আমরা সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা বাংলাদেশে কখনো প্রথম কেউ চিন্তা করে নাই। সেই টানেলও কিন্তু কর্ণফুলী নিয়ে যেতে হবে এবং এটা স্বপ্ন নয়, এটা বাস্তবতা। এটা আশা করি আমরা আগামী বছর মাস থেকে কাজ শুরু করতে পারবো। ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর এবং দক্ষিণ এবং চিটাগং সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলোকে আমরা প্রথমে টার্গেট করেছি, আমরা এগুলোকে আমরা অতি দ্রুত এগুলো কাজ শেষ করব। বিনিয়োগ বোর্ডে কোনো প্রকার নিবন্ধন ছাড়াই বাংলাদেশ হাইটেক পার্কে সরাসরি বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে হাইটেক পলিসি এবং রোডম্যাপ চূড়ান্তকরণ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। বাংলাদেশের নিকটবর্তী অগ্রসরমান দেশগুলোকে অনুসরণ করার দিকে গুরুত্ব আরোপ দিচ্ছেন তিনি। প্রযুক্তি খাতে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রগতিতে দেশে বিদেশ থেকে অনেক প্রশংসা পেলেও আমাদের আরও এগিয়ে যেতে হবে। গ্রাহকদের জন্য অত্যাধুনিক ও সাশ্রয়ী স্মার্টফোন বাজারে নিয়ে এলো বাংলালিংক। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এই স্মার্টফোনগুলোর দাম ধরা হয়েছে 5,400 টাকা। এ উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহান আহমেদ, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমেদ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেটের জন্য অগ্রিম অর্ডার নেওয়া শুরু হবে আজ থেকে। সুবিধা বঞ্চিত যুব সমাজের জন্য কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে বেসরকারি সংস্থা ইউসেফ এবং মোবাইল অপারেটর রবি। বৃহস্পতিবার মিরপুরে ইউসেফ কার্যালয়ে রবির পক্ষে মতিউল ইসলাম নওশাদ এবং ইউসেফ বাংলাদেশের পক্ষে জাকি হাসান গড়ি নিজের ভবিষ্যৎ নামে প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী 15 মাস ব্যাপী দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে চট্টগ্রামের সুবিধা বঞ্চিত 500 তরুণ তরুণীকে আরএমজি ইলেকট্রনিক্স মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নতুন ইমিগ্রেশন আইনে যুক্তরাজ্যে খড়গ নেমে আসতে যাচ্ছে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের উপর। এবছরের শেষ দিকেই এই বিলটি পার্লামেন্টে তোলা হচ্ছে। প্রস্তাবিত এই আইনে বিদেশি শিক্ষার্থীরা অনুমোদিত সময়ের অতিরিক্ত কাজ করলেই 6 মাসের কারাদণ্ডাদেশের আওতায় আসবে। সাজা শেষে তাদের যার যার দেশে পাঠিয়ে দেওয়ারও বিধান থাকছে। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত।
কনজারভেটিভ পার্টি এককভাবে ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন নীতিমালায় একের পর এক কঠোর পরিবর্তন আনছে। অবৈধ অভিবাসীদের পাশাপাশি এসব কঠোর আইনে শিকার হতে যাচ্ছে ব্রিটেনে পড়তে আসা বাংলাদেশি সহ হাজার হাজার ইউরোপীয় শিক্ষার্থী। ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী কোনো বিদেশি শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারে। এর অতিরিক্ত সময় কাজ করার জন্য জেল জরিমানার বিধানও থাকবে নতুন আইনে। ফর এক্সাম্পল, স্টুডেন্টদের সবচেয়ে বেশি ওয়ার্ক রাইট হচ্ছে 20 ঘন্টা। এর বাইরে যদি কেউ কাজ করে, কারো 10 ঘন্টা, যে লিমিটে থাকবে, তার বাইরে যদি কেউ কাজ করে থাকে তারাও কিন্তু এই আইনের দ্বারা এফেক্টেড। সো তাদেরও কিন্তু 6 মাসের জেল হতে পারে, আনলিমিটেড ফাইন হতে পারে, এবং তাদেরও কিন্তু ওয়েজে যদি এক্সট্রা কাজ করে থাকে সেই ওয়েজেসগুলো কিন্তু বাজেয়াপ্ত হতে পারে। প্রস্তাবিত এই আইন চালু হলে শিক্ষার্থীদের চাকরি প্রদানের ক্ষেত্রে অনিয়া সৃষ্টি হবে রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের। বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা সাধারণত পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন চাকরির মাধ্যমে কিছুটা অর্থ উপার্জন করতে পারলেও সেটিও সংকুচিত হয়ে যাবে। অর্থ অভাবে পড়ালেখা শেষ না করে অনেককে ফিরে যেতে হতে পারে নিজ দেশে। এখানে টাকা আর্ন করে, এখানে স্পেন্ড করে আমি আমার কোর্সটা কমপ্লিট করার ইন্টেনশন আমার এটা, কিন্তু সেই সুযোগটা এরা রাখতে দিচ্ছে না কোনোভাবেই। বিদেশি শিক্ষার্থীদের শুধুমাত্র অতিরিক্ত সময় কাজ করার কারণে জেল জরিমানার প্রস্তাবিত এই আইনে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। স্টুডেন্টরা একদিকে পড়াশোনার চাপে অনেক বেশি শঙ্কিত, এখন আবার নতুন নিয়মের যে জেল বা যে তাদেরকে ডিটেইন করা হবে বা দেশে পাঠিয়ে দেওয়া হবে, তারা অনেক বেশি শঙ্কিত। অতিরিক্ত কাজ করার অভিযোগে কোনো বিদেশি শিক্ষার্থীর জেল হলে তাকে অবৈধ অভিবাসীদের মতো দেশে পাঠিয়ে দেওয়ারও বিধান থাকতে পারে নতুন এই আইনে। জেলে গেলে অবশ্যই তার পড়ালেখার সেই সুযোগটা থাকবে না, কারণ সে ইমিগ্রেশন যে অ্যাক্ট যেটা বা আইন সেটা সে ভঙ্গ করেছে। আর সেকেন্ডলি হচ্ছে সবচেয়ে যেটা প্রবাবল, যেটা আমরা মানে এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখে আসছি, সেটা হচ্ছে তাকে দেশে পাঠানো হবে। ব্রিটেনে বাংলাদেশের শিক্ষার্থীদের অধিকাংশই রেস্টুরেন্ট কিংবা সুপার রেস্টুরেন্টগুলোতে খণ্ডকালীন চাকরি করে থাকে। এ থেকে উপার্জিত অর্থে টিউশন ফি সহ অন্যান্য খরচ মেটায় ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের সিংহভাগ। দিন দিন ব্রিটেনের ইমিগ্রেশন নীতিমালা কঠোর হওয়ার কারণে উচ্চশিক্ষার্থে বিদেশি শিক্ষার্থীদের ব্রিটেনে আসার হার একেবারে নেমে আসতে পারে শূন্যের কোঠায়। আর যারা বর্তমানে ব্রিটেনে অধ্যয়নরত রয়েছেন তারাও পড়তে যাচ্ছেন মহাসংকটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বাংলাদেশ থেকে অভিবাসী অনুপ্রবেশ রুখতে বিজেপিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটির আদর্শিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। বিজেপি আরএসএস এর মধ্যে 3 দিনব্যাপী সমন্বয় বৈঠকে স্বয়ংসেবক সংঘের নেতারা এই আহ্বান জানান। তবে স্থল সীমান্ত চুক্তির আলোকে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়কে সমর্থন জানিয়েছে হিন্দুত্ববাদী এই সংগঠনটি। বৈঠকে অর্থনীতি, শিক্ষা সহ ভারতের জাতীয় নিরাপত্তার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। জম্মু কাশ্মীর সীমান্তে জঙ্গি হামলা ঠেকাতে আরো আগ্রাসী নীতি গ্রহণ করতে এবং পাকিস্তানের সঙ্গে স্পর্শকাতর সীমান্ত অঞ্চলে ঘাঁটি স্থাপন করতে ভারতীয় সরকারকে পরামর্শ দেন আরএসএস নেতারা। উঠে আসে চীনের সঙ্গে অরুণাচল সীমান্তের নিরাপত্তা প্রসঙ্গ। দিন দিন বেড়েই চলেছে অভিবাসী সংকট। মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত কয়েকটি দেশ আর উত্তর আফ্রিকার অধিবাসীরাই মূলত অবৈধ অভিবাসী হয়ে পাড়ি জমাচ্ছে ইউরোপে। আন্তর্জাতিক শরণার্থী সংস্থার কর্মকর্তারা বলছেন, ইউরোপমুখী অবৈধ অভিবাসীদের 70% আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। অন্যদিকে সিরীয় শরণার্থীরা জানাচ্ছেন, সম্প্রতি বিভিন্ন দুর্ঘটনায় অবৈধ অভিবাসী নিহতের ঘটনায় তারা ইউরোপে পাড়ি জমাতে ভয় পাচ্ছেন। লিবিয়া উপকূল থেকে নিজ দেশ সেনেগালে ফেরত এসে এভাবেই দুঃসহ অভিজ্ঞতার কথা বলছিলেন ওসমান সনকো। সম্প্রতি তাকে সহ প্রায় 150 সেনেগালের অবৈধ অভিবাসীকে লিবীয় কোস্টগার্ড সাগর থেকে উদ্ধার করে দেশে ফেরত পাঠায়। আমাদের আটক করে জেলে রাখা হয়। সেখানকার পরিবেশ অবর্ণনীয় আর ভয়ঙ্কর। আমাদের মাটিতে ঘুমাতে বাধ্য করা হয়। সত্যি বলছি, এটা কোনো মানুষের জীবন হতে পারে না। শুধু ওসমান কিংবা তার সঙ্গীরাই নন, প্রতিদিনই আফ্রিকা থেকে অবৈধ পথে ইউরোপে যাত্রা করছেন হাজারো নাগরিক। আন্তর্জাতিক শরণার্থী সংস্থার কর্মকর্তারা বলছেন, অবৈধ অভিবাসীদের সিংহভাগই আফ্রিকার কয়েকটি দেশের। অভিবাসী হওয়া এই অঞ্চলের ঐতিহ্যের মতো, পাশাপাশি নিরাপত্তাও ইদানিং বড় কারণ হয়ে দেখা দিয়েছে। উত্তর আফ্রিকার দেশগুলোতে বড় আকারে সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে। সরকারগুলো তাদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না, যার ফলে বহু বেসামরিক নাগরিক প্রাণ ভয়ে এখান থেকে পালাতে
বাড়াতে চাইছে। এদিকে লেবাননের ক্যাম্পগুলোতে অবস্থানরত সিরীয় শরণার্থীরা এ পরিস্থিতিতে অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে ভয় পাচ্ছেন। গেল কয়েক মাসে লেবানন সরকার শরণার্থীদের ত্রাণ সহায়তা কমিয়ে দেয়। প্রায় 12 লাখ সিরীয় নাগরিক সাগর পথ সহ অন্যান্য উপায়ে ইউরোপ পাড়ি জমিয়েছে। এই সিরীয় শরণার্থীদের ভরণ পোষণ করা লেবানিজ সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে সেখানে 400 শরণার্থী বিভিন্ন সংক্রামক রোগে মারা গেছেন। এখানকার পরিস্থিতি সত্যি ভয়াবহ। এই জীবন আর সহ্য করতে পারছি না আমরা। পারলে এক্ষুনি এখান থেকে চলে যেতাম, কিন্তু সাগরে ডুবে মরতে চাই না বলে যেতে পারছি না। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 2500-এরও বেশি অভিবাসী সাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। তবুও থামছে না অভিবাসীর ঢল। উন্নত জীবন আর নিরাপত্তার আশায় প্রতিদিনই হাজার হাজার মানুষ পা বাড়াচ্ছে ইউরোপের দিকে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। চলতি বছরের শুরু থেকেই যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান সৃষ্টির হার বেশ ইতিবাচক। এ বিষয়টি যাচাই বাছাই করেই বছর শেষে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। উল্লেখযোগ্য হারে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে থাকায় সুদের হার বাড়ালে এর কোনো নেতিবাচক প্রভাব মার্কিন অর্থনীতিতে পড়বে না বলে মতামত বিশেষজ্ঞদের। তবে ভিন্ন মত পোষণ করছেন কেউ কেউ। 10 বছর প্রায় শূন্যের কাছাকাছি থাকার পর যুক্তরাষ্ট্রে চলতি বছরই বাড়তে পারে ঋণের সুদ হার। তাই দেশের আর্থিক প্রবৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আমদানি রফতানি, বাজেট কিংবা বাণিজ্য ঘাটতি নিয়ে চলছে কেন্দ্রীয় ব্যাংকের চুলচেরা বিশ্লেষণ আর গবেষণা। কারণ দেশের অর্থনৈতিক অবস্থার উপরই নির্ভর করছে সুদের হার বাড়বে কিনা, কিংবা বাড়লেও কতটুকু বাড়বে। এর মধ্যেই আগস্টে বেসরকারি খাতকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন আরও 1,90,000 কর্মসংস্থান, যার বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে ঘিরে। এ হার জুলাইয়ের চেয়ে কিছুটা কম হলেও এ পরিসংখ্যান ফেডকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে অভিমত অর্থনীতিবিদদের। নতুন কর্মসংস্থান সৃষ্টির এই ধারা বেশ উৎসাহ যোগাচ্ছে, কারণ যখনই দেখছি উল্লেখযোগ্য হারে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তখন বুঝতে পারছি মাঝারি ও ক্ষুদ্র খাত ঘুরে দাঁড়াচ্ছে, সেই সাথে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন এখন সুদের হার বাড়লে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে। ফেড যে সিদ্ধান্ত নেবে তার প্রভাব কিন্তু প্রত্যেক প্রান্তিকেই দেশের অর্থনীতিতে পড়বে। এটা সুদের হার বাড়ানোর সময় না। এখন যদি ফেড সুদের হার বাড়ায়, বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতিও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। সুদের হার বাড়ানোর ব্যাপারে চলতি মাসের মাঝামাঝিতে বৈঠকে বসার কথা রয়েছে ফেডের নীতি নির্ধারকদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। মন্দার মুখে পড়েছে কানাডার অর্থনীতি। বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.5%। অথচ প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল 0.8%। টানা দুই প্রান্তিক ধরে নেতিবাচক প্রবৃদ্ধির ধারা রয়েছে দেশটির অর্থনীতি। জ্বালানি তেল রফতানি নির্ভর দেশ হওয়ায় বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমারও নেতিবাচক প্রভাব পড়েছে অস্ট্রেলিয়ার উপর। এ প্রবৃদ্ধির কারণে 19 অক্টোবরের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী স্টেফেন হার্পার ভাবমূর্তি সংকটে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এর আগে 2008 এবং 2009 সালে মন্দার মুখে পড়েছিল কানাডা। তবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপকে ঘিরে তৃতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াতে পারে বলে আশা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের। ধীর গতিতে এগোচ্ছে অস্ট্রেলিয়ার অর্থনীতি। রফতানি কমায় বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধি হয়েছে 0.2%, যা গেল 2 বছরের মধ্যে সর্বনিম্ন। রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার সুদের হার 2% স্থিতিশীল রাখার ঘোষণার পরপরই এ প্রবৃদ্ধির পরিসংখ্যান প্রকাশ করে দেশটির অর্থ মন্ত্রণালয়। বছর শেষে সুদের হার স্থিতিশীল থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে রফতানি নির্ভর অর্থনীতির দেশটির ওপর বিশ্ববাজারের অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটির কর্মসংস্থান নির্ভর করে উৎপাদন খাতের উপর। একীভূত হতে যাচ্ছে রাশিয়ার এয়ারোফ্লোট এবং ট্রান্সএয়ারো এয়ারলাইন্স। জায়ান্ট এয়ারলাইন্স কোম্পানির প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির শীর্ষস্থানীয় দুটি এয়ারলাইন্স কোম্পানি একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ট্রান্সএয়ারো এয়ারলাইন্সকে কিনে নিয়েছে এয়ারোফ্লোট। বর্তমানে $400 কোটি ঋণের বোঝা রয়েছে ট্রান্সএয়ারোর উপর। দেশটির অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, একীভূত হলেও দেশটির এয়ারোফ্লোটের একক আধিপত্য থাকবে না। 2015 সালে রাশিয়ার প্রথম ব্যক্তি মালিকানাধীন ট্রান্সএয়ারো এয়ারলাইন্স জার্মান রিসার্চ সেন্টারের রেটিংয়ে নিরাপত্তার দিক থেকে 20-এর মধ্যে 17তম স্থানটি দখল করে নিয়েছে। Russian airlines are facing tough times as the premium international travel market has dropped out of the sky, leaving the companies with their unprofitable domestic routes.
দর্শক, আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বেঁধে দেওয়ার সময় কয়েক দফায় শেষ হলেও ট্যানারি ভবন নির্মাণে গতি নেই সাভারের চামড়া শিল্পনগরীতে। সহজ শর্তে ঋণ না দিলে স্থানান্তর অসম্ভব বলছে মালিক পক্ষ। ভারতীয় গরু আসা বন্ধ থাকায় পশু শূন্য বেনাপোল সীমান্তের ফুটখালি হাট। স্থানীয় বাজারে দাম বাড়ছে অস্বাভাবিক হারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। পেনশনের টাকা পেতে দিনের পর দিন ধর্ণা দিয়েও পাওনা বুঝে পাচ্ছেন না শিক্ষকরা। বড় রকমের ঠোক বরাদ্দ ছাড়া সমাধান সম্ভব নয় বলছে কর্তৃপক্ষ। এবং বর্ষায় সরবরাহ নেই বাজারে, কাঁচামরিচের ঝাঁজে যোগ হয়েছে সবজিও, ক্রেতাদের নাভিশ্বাস। দর্শক, এই ছিল এ সময় বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।